খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখা যাচ্ছে আশা করি যে পশ্চিমবঙ্গের কবি কারা, উত্তরবঙ্গ বা অসমীয় বা অসমিয়া ভাষায়, মূলত এরা বাংলা ভাষাতেই লিখেছেন কিন্তু অসমিয়াতেও এরা পরিচিত বা খ্যাতি লাভ করেছেন। তার মধ্যে তন্ত্র বিভূতি, জগজ্জীবন ঘোষাল, জীবন কৃষ্ণ মৈত্র, আগের দিন আমি বলেছিলাম এই দুজন খুব একটা গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে। আর পূর্ববঙ্গীয়র মধ্যে বিজয়গুপ্ত, নারায়ণ দেব, দ্বিজবংশী দাস, এই তিনটে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে কানাহরি দত্ত, যে আমি তো বলেই দিয়েছিলাম যে মনসা মঙ্গলের আদি কবি ছিলেন কানাহরি দত্ত, পড়াতে গিয়ে বলছিলাম ওনার কাব্যের নামটা দেওয়া হয়েছে যে পদ্মার সর্পসজ্জা, সব জায়গায় পাওয়া যায় না ওনার কাব্যের নামটা যতটা সম্ভব। তিনি প্রাক চৈতন্য যুগের কবি। জন্মস্থান আমরা দেখতে পাচ্ছি যেটা কানাহরি দত্ত, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইল দত্তবাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি পূর্ববঙ্গের বাখরগঞ্জের অধিবাসী ছিলেন, ঠিক আছে, যতটা জানা যায় তার সম্পর্কে বলা হচ্ছে। এবং বিজয়গুপ্তর থেকেই আমরা প্রথম, কানাহরি দত্ত সম্পর্কে আমরা খুব বেশি যে জানতে পারি এমনটা নয়, কিন্তু আহ বিজয়গুপ্তের কাব্য থেকে আমরা কানাহরি দত্ত সম্পর্কে বেশি জানতে পারি। যেমন এনার কাব্য, কানাহরি দত্তের গ্রন্থের দু একটা পৃষ্ঠা ছাড়া কিছুই জানা যায় না সেভাবে। দক্ষিণারঞ্জন মিত্র, যিনি হরিদত্তের পুঁথিটা আবিষ্কার করেন, দীনেশচন্দ্র সেন বলছেন যে একাদশ শতকের শেষ ভাগ থেকে দ্বাদশ শতকের প্রথম ভাগ এটা হতে পারে যে কানাহরি দত্ত কাব্যের রচনাকাল। ওকে, এবার হচ্ছে তন্ত্র বিভূতি। তন্ত্র বিভূতি ওনার সম্পর্কে আগেই আমি বলেছিলাম তন্ত্র বিভূতি সম্পর্কে, যে তন্ত্র বিভূতি হচ্ছেন প্রথমত ইনি হচ্ছেন সপ্তদশ শতকের শেষ ভাগ। সপ্তদশ শতকের আরেকজন উল্লেখযোগ্য কবি কে ছিলেন? কেতকাদাস ক্ষেমানন্দ। তো সেই সময়কারী একজন উল্লেখযোগ্য কবি হচ্ছেন তন্ত্র বিভূতি, যিনি উত্তরবঙ্গের মনসা মঙ্গল ধারার একজন কবি, ঠিক আছে। আসল নাম বিভূতি, নামকরণের ক্ষেত্রেও কিন্তু বেশিরভাগ জায়গায় তার বিভূতি নামটাই পাওয়া যায়, যেহেতু তিনি তন্ত্র সাধনা করতেন সেখান থেকে তার এই নাম হয়েছে। অধ্যাপক আশুতোষ দাস, যিনি উত্তরবঙ্গের মালদহ থেকে তিনি তার পুঁথি সংগ্রহ করেন। অষ্টাদশ শতকের শেষ ভাগ মূলত তার পুঁথির সময়কাল বলে জানা যায় আর কি, ঠিক আছে। অনেকে বলে, সুকুমার সেন বলছেন তিনি নাকি তাঁতি ছিলেন, আবার অনেকে মতান্তরে বলেন তিনি নাকি ব্রাহ্মণ ছিলেন। এই জায়গাটা, সুকুমার সেনের মতে জগজ্জীবন ঘোষাল এবং তার পূর্ববর্তী কবি তন্ত্র বিভূতির কোনো কোনো অংশ তিনি গ্রহণ করেছেন, মানে যতটুকু সম্পর্কে জানা যায়। কেউ বলছেন যে তিনি, তার কাব্যের নাম হচ্ছে মনসা পুরাণ। রচনাকাল হচ্ছে 17 শতাব্দীর প্রথমের দিকে রচিত হয়। পদ্মার আদেশে গীত পাইল স্বপনে, তন্ত্র বিভূতে গায়ে মনসার চরণে। কাব্যের প্রচলিত, আচ্ছা এটা স্থান হবে, হ্যাঁ। মালদা থেকে বললাম যে কালিয়াচক এই জায়গাটা থেকে পাওয়া যায়, মালদা জেলা থেকে মূলত পাওয়া গেছে, আশুতোষ দাস বলেই দিয়েছি। 1954 খ্রিস্টাব্দে কাব্যটি আবিষ্কৃত হয়, 1244 সালে লেখা, যেটা মনে করা হয় যে আশুতোষ দাসের সম্পাদনায় পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে এটি প্রকাশিত হয়, ঠিক আছে। এই তার কাব্যের একটা উল্লেখযোগ্য দিক যেটা হচ্ছে সনকার ক্রন্দন। সনকা ঠিক যেভাবে পুত্র লক্ষিন্দরের সর্পদংশনে লক্ষিন্দরের মৃত্যুর পর
ঠিক যেভাবে সনকাকে চাঁদ প্রবোধ দান করেছিলেন, অথবা সনকা যেভাবে কেঁদেছিলেন, এই সনকার ক্রন্দন অংশটি সনকার ক্রন্দন অংশটি কিন্তু এটা হচ্ছে যে এই তন্ত্র বিভূতির কাব্যের একটা বিশেষত্ব। ঠিক আছে, এটা তো ঠিক আছে, কিন্তু যেটা এখানে একটা বিষয়টা হচ্ছে এটা হবে যে এই তিনটে অংশ হবে, এটা ত্রিপদী ছন্দে হবে। ঠিক আছে, ডান দিক, বাম দিক, মাঝখান, এই লেফট, রাইট আর মিডল। ওকে, তাহলে এটা হলো তন্ত্র বিভূতি। তন্ত্র বিভূতি নিয়ে তাহলে কানা হরিদত্ত আর তন্ত্র বিভূতি নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এবার হলো জগজ্জীবন ঘোষাল। জগজ্জীবন ঘোষাল হচ্ছে তিনিও উত্তরবঙ্গেরই কবি, কিন্তু তন্ত্র বিভূতির থেকে জগজ্জীবন ঘোষাল একটু বেটার, বা তার লেখনী আর একটু ধারালো। 1960 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আশুতোষ দাস এবং সুরেশচন্দ্র ভট্টাচার্য, যারা জগজ্জীবন ঘোষালের পুঁথি প্রকাশ করেছিলেন 1960-এ, তার আত্মপরিচয় থেকে জানা যায় যে তিনি দিনাজপুরের কুচিয়ামোড়া গ্রামে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে তার কাব্য রচিত হয়েছিল বলে জানা যায়। এনারা সবাই কিন্তু সপ্তদশ শতকেরই কবি। ঠিক আছে, তার কাব্যের দুটো খণ্ড ছিল, একটা দেব খণ্ড, একটা বানিয়া খণ্ড, মানে বণিক খণ্ড যেটাকে আমরা বলে থাকি। তার কাব্যের ক্ষেত্রে যেগুলো হলো দেবখণ্ডের প্রথমে কবি ধর্মমঙ্গল ধরনের একটা সৃষ্টিলীলা ব্যাখ্যা করেছেন, এগুলো তার কাব্যের প্রধান বিশেষত্ব। কবি মনসার 3 জন্মের কথা লিখেছেন, যে প্রথমে ধর্মের কন্যা এবং পত্নী, পরের ধর্মে ধর্মের পুত্র, পরে শিবের কন্যা, তার যে 3টে জন্ম হয়েছিল সেই জায়গাটা, তারপরে হরগৌরীর বিবাহ, তারপরে গঙ্গার গৌরীর কোন্দল, শিবের রাগ করে পুষ্পবনে যাত্রা, এগুলো সবই গতানুগতিক, এগুলো তো পুরাণের কাহিনী মোটামুটি ভাবে, এগুলো সমস্ত মঙ্গল কাব্যের ক্ষেত্রেই দেখা যায়, তো এক্ষেত্রেও দেখা গেছে। ঠিক আছে, এখানে খুব একটা কিছু উল্লেখযোগ্য নেই, কিন্তু সনকার স্নেহ বাৎসল্য, এই জায়গাগুলো, ভক্তি, চাঁদের প্রচন্ড যে রাগ, তার যে বিরোধী মনোভাব, মানে সে যে কি বলবো, মনসার প্রতি তার যে একটা বিরোধী মনোভাব, সেই জায়গাগুলো আমরা কিন্তু তার কাব্যের মধ্যে প্রধান দেখতে পাই। এবার হলো জীবন মৈত্র। ম্যাম এখানে যে 3 জন্মের কথা লেখা রয়েছে, এখানে তো ধর্মের কন্যা ও পত্নী, পরে ধর্মের পুত্র, আর পরে শিবের কন্যা। ম্যাম এখানে তো 4টে, আর কন্যার পত্নী একসঙ্গে বা কি করে হবে, আর পরে বা কি করে ধর্মের পুত্র হবে ম্যাম? প্রথমে ধন্যার কন্যা ও পত্নী, আচ্ছা এটা কি করে হবে, এটা তো মানে বোঝা মুশকিল, কিন্তু জানা যায় এটাই, পরের জন্মে ধর্মের পুত্র, এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই, সেটা তো পরের জন্মে হচ্ছে। ঠিক আছে, আর পরে হচ্ছে শিবের কন্যা। সেকেন্ড, প্রথম পার্টটা নিয়ে মানে ধর্মের কন্যা এবং পত্নী কখনো, মানে এই জায়গাটাতে যেহেতু এটা মধ্যযুগের কাব্য, তো তো কোন অ্যাকচুয়ালি এটা বা হতে পারতো, কন্যা বা পত্নী হতে পারতো। ঠিক আছে, মানে যে কোনো, এটা বোঝা যায় না যে অ্যাকচুয়ালি কি ছিলেন তিনি ধর্মে, এগুলো মধ্যযুগের কাব্য, তো সেই জন্য খুব যে সঠিক কোনো তথ্য পাওয়া যায় এমনটা নয়। আচ্ছা, এবার হলো অষ্টাদশ শতাব্দীতে মনসামঙ্গলের অন্যতম কবি জীবন মৈত্র, মানে এনাকে বলা হয় যে হয়নি অষ্টাদশ শতাব্দীর প্রথমে অথবা সপ্তদশ শতকের শেষে, জীবন মৈত্র হচ্ছেন ঠিক এই সময়টা, যেটা হচ্ছে করতোয়া নদীর ধারে লাহিড়িপাড়া গ্রামে জীবন মৈত্র জন্মগ্রহণ করেন। এরা কেউই খুব একটা, আমরা তো কখনো আমাদের এসএলএসটির জন্য এটা পড়তে হয় না, কিন্তু আমাদের এখানে পড়তে হচ্ছে, কারণ এখানে যেহেতু সঠিকভাবে বলে দেওয়া নেই, শুধুমাত্র মনসা মঙ্গল বলে বলে দেওয়া আছে, সেই কারণে পড়তে হচ্ছে। তিনি নিজেকে নাটোরের রানী ভবানীর পুত্র রাজা রামকৃষ্ণের আশ্রিত বলেও উল্লেখ করেছেন। তার কাব্যের সময়কাল হচ্ছে 1744, কারণ তিনি বলছেন যে ওই যে মহিপৃষ্ঠে শশী দিয়া
বান বিধু সমর্পিয়া। তার কাব্যের নাম পদ্মা পুরাণ। আমরা মনসা মঙ্গলের বেশিরভাগ কাব্যের নামই আমরা দেখতে পাবো পদ্মা পুরাণ, কয়েকটা আলাদা, সেগুলো একটু মাথায় রাখতে হবে। এই যে এখানে কাব্যের বেহুলার বাবার নাম বা মায়ের নাম অনেক জায়গায় পরিবর্তিত হয়েছে, যেটা আগের দিনও বলছিলাম। বেহুলার মায়ের নাম বাবার নাম অনেক জায়গাতে পরিবর্তিত হয়েছে, যেটা আসল নাম সেটার থেকে অনেক কবিরাই পরিবর্তন করে রেখেছেন, ঠিক আছে। যেমন এখানে বেহুলার নামই বেললীলা রাখা হয়েছে তার কাব্যের ক্ষেত্রে, এটা। আর তাহলে এটা গেল সপ্তদশ শতক, এবং এটা হচ্ছে পুরোটাই উত্তরবঙ্গের কবি। তারপরে হচ্ছে বিষ্ণুপাল রাঢ় বঙ্গের। ও ম্যাম, ওই বেহুলার বাবা মার আসল নামটা একটু বলে দেবেন? বেহুলার বাবা মার আসল নামটা হচ্ছে, আগের দিন বলেছিলাম, বেহুলার বাবার আসল নামটা দেখে বলবো, ঠিক আছে। মায়ের নাম তো সায়র, হ্যাঁ হ্যাঁ বাবার নাম সায় বেনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে হ্যাঁ। উজানিনগরে সায় বেনের কন্যা বেহুলা। অ্যাকচুয়ালি সাহার ম্যাম, সাহার ম্যাম উজানিনগর, হ্যাঁ। বলছি যে এই এই জীবন কৃষ্ণ মৈত্র নিয়ে একটা সমস্যা আছে। হুম, বলো। সেটা হচ্ছে যে এনার কাব্য, হ্যাঁ, কিছুটা অংশ সারদানাথ খাঁ নামক একজন ব্যক্তি বিশ্বহরির পদ্মাপুরাণ নামে প্রকাশিত করেছিলেন, পুরোটা নয়। আর তার পরবর্তীকালে শ্রী শম্ভুচন্দ্র চৌধুরী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই কাব্যটাকে মুদ্রণ করেছিলেন, কিন্তু প্রকাশিত হয়নি। ঠিক আছে, এবারে যদি বলে যে এই কাব্যকে প্রকাশ করে, তখন তাহলে কি করব? কার কাব্য? এই জীবন কৃষ্ণ মৈত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, সাধারণত যেহেতু ওরা প্রকাশ করেনি আর কিছুটা অংশ লিখেছিল, তাই ওদের নাম কখনোই ধরা হবে না সেই অর্থে, ঠিক আছে। হুম, আচ্ছা। আর যদিও বা দেয়, তাহলে যেটা প্রকাশিত হয়েছিল সেটাই বলতে হবে। এটা তো প্রকাশই লাস্টের জন তো প্রকাশ করেনি, শুধুমাত্র মুদ্রণ করেছিল হ্যাঁ। পুরোটাই। হুম। আর প্রথমের জন কিছুটা অংশ নিয়ে বিশ্বহরির পদ্মাপুরাণ নামে প্রকাশ করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, যেহেতু পুরোটা করেনি সেই জন্য অতটা বেশি গুরুত্বপূর্ণ নয়। আর ম্যাম আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে প্রশ্ন এসএলএসটি করলে একবার সিলেবাসে। বলবে আরেকবার। সাইবেন। ম্যাম বলছি যে হ্যাঁ। এসএলএসটি সিলেবাসে মানে 11-12 এর জন্য এদের সবাইকে পড়তে হবে তো, এই কবিগুলোকে? না, পড়তে হবে না। কাদের কথা? পড়তে হবে না? না, 11-12 এর জন্য কাদের কথা বলছো, কাদের? এই যে এই বিষ্ণুপাল এদের? জীবন কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রসিক মিশ্র এইসব না, কবিদেরকে এগুলো তো পড়তে হবে? দেয়নি কিছু, ওখানে তো কিছু দেয়নি এগুলো। না, 9-10-এ ম্যাডাম উল্লেখ করা আছে, 11-12-এ তো উল্লেখ করা নেই। 11-12 কি আদৌ এটা দিয়েছে? মানে ওখানে তো মানে সিলেবাস, আবার সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। এখন সিলেবাসটা আবার নতুন কি করেছে সেটা দেখতে হবে। ওদের কিন্তু আছে, হুম। মানে কাব্য মানে কিন্তু আছে, কিন্তু এত ডিটেলে নেই ওদের। আমি যতটুকু দেখেছি তাতে ওই পুরনো যেগুলো আছে কানা হরিদত্তটা আছে, কিন্তু এই এতটাই বিষ্ণুপাল, জীবন মৈত্র, জগজ্জীবন ঘোষালটা আছে, কিন্তু এই জীবন মৈত্র, তারপরে বিষ্ণুপাল, তারপরে ওই ষষ্ঠীবর দত্ত এত ওদের ডিটেলে নেই। ওরাও মেন গুলোই আছে ওদের। ওই নারায়ণ, তবে বিপ্রদাস পিপলাই, নারায়ণ দেব এগুলো পড়তে হবে, ঠিক আছে। কেতকা দাস, ক্ষেমানন্দ, বিজয় গুপ্ত। ঠিক আছে। স্যাটারডে করেই তোমাদের এসএলএসটি ব্যাচটা শুরু করব, আপকামিং মান্থ থেকে। এই মাসটাতে এসএলএসটি রাখবো। ওই জায়গায় আমার একটা ব্যাচ শেষ হয়েছে, তো ওই জায়গাতেই রাখতে হবে। একদম জায়গাই নেই কোথায় ব্যাচ দেব, মুশকিল। যাই হোক, তারপরে হলো, আচ্ছা, তিনি যেটা করেছিলেন মূলত, এই বিষ্ণুপাল যিনি
চণ্ডীমঙ্গল কাব্যের কিছুটা অনুসরণ করেছিলেন। চণ্ডীমঙ্গল কাব্যের অনুসরণ করে, আচ্ছা এটা বলে দিয়েছি, হ্যাঁ, উজানিনগরের সাইবেন আর মায়ের নাম হচ্ছে সাহার। আচ্ছা, আচ্ছা যাকে তারপরে হলো যেটা, সেটা হচ্ছে যে তার কাব্যকে তিনি 8টি পালায় বিভক্ত করেছেন এবং তার কাব্যকে অষ্টমঙ্গলাও বলা হয়। ঠিক আছে, তার কাব্যকে অষ্টমঙ্গলাও বলা হয় এই কারণে। ষষ্ঠীবর দত্তটাও তাই, খুব যে খুব গুরুত্বপূর্ণ তা নয়। তার কাব্যের পদ্মা পুরাণী নাম, যেটা 1343 সালে শ্রীহট্ট থেকে ফণীন্দ্রচন্দ্র দাস এবং গিরিশচন্দ্র দাস তিনি ষষ্ঠীবর দত্তের কাব্য পদ্মা পুরাণকে প্রকাশ করেন। আর একটা হচ্ছে 1332-এ শ্রীহট্ট থেকে বিরজাকান্ত ঘোষ তিনিও কবি ষষ্ঠীভরের পদ্মা পুরাণটাকে প্রকাশ করেছিলেন, মানে সম্পাদনা করেছিলেন। ঠিক আছে, মূলত এটা শ্রীহট্ট বাংলাদেশ থেকে এটা প্রকাশিত হয়েছে, তিনি শ্রীহট্টেরই মানুষ ছিলেন, সেখান থেকেই প্রকাশিত হয়েছে। তার কাব্য 3টে খণ্ড রয়েছে, দেবখণ্ড, বাণিজ্য খণ্ড আর স্বর্গারোহণ খণ্ড। ওকে, দেবখণ্ড, গরুর পুরাণ, শিব পুরাণ এগুলো তার কাব্যের মধ্যে এসেছে। আচ্ছা, এবার যেটা আমার বলার, যেটা হচ্ছে সেই 22 কবির মনসামঙ্গল, এটা আমি বলেছিলাম। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আশুতোষ ভট্টাচার্য 1954 খ্রিস্টাব্দে 22 কবির মনসামঙ্গল বা 22টা প্রকাশ করেন। ঠিক আছে, এটা কিন্তু খুব ভিভিআই, এটা আসে এই জায়গাটায়। আচ্ছা, এখানে নামগুলো আমি বোল্ড করে দিয়েছি। প্রথম যে নামগুলো আছে যেখানে আমি বোল্ড করে দিয়েছি 22 জনের নাম, মোটামুটি ভাবে দেখে রাখতে হবে। 22 জনের নামটা বারবার পড়তে পড়তে হবে। যদি কোনো কারোর নাম এটা এইভাবে দেবে যে এই 4 জনের মধ্যে কে নেই 22টার মধ্যে, আদারওয়াইজ এইভাবে দিতে পারে যে কে আছে। ঠিক আছে, এদিকে আবার চন্দ্রকান্ত চক্রবর্তী, এটা খুব যে গুরুত্বপূর্ণ না তা নয়, শুধু এইটুকু গুরুত্বপূর্ণ, চন্দ্রকান্ত চক্রবর্তী কিন্তু 21 জনের কথা বলেছেন, তিনি কিন্তু 22 জনের কথা বলেননি, 21 জনের কথা তিনি বলেছেন। ঠিক আছে, তাহলে ম্যাম প্রথম যেগুলো রয়েছে সেই নামগুলোই পড়বো? এই নামগুলো বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একজনের নামই তো বাদ গেছে, সেই নামগুলোই বেশি গুরুত্বপূর্ণ, প্রথম যে নামটা আছে। তবে এটাকে অনেকেই বলে যে এটা মনসামঙ্গলে এখানে সঠিকভাবে যে মানে মনসামঙ্গলের যে ধারা এখানে সেটা দেওয়া হয়নি, আর এটা দেওয়া না দেওয়াটাই স্বাভাবিক, কারণ এটা ঠিক মনসামঙ্গলের ধারা বলা যায় না। এখানে যারা মোটামুটি ওই পালা করতো বা গান গাইতো বা এরকম জাতীয়, তাদের মধ্যে থেকে 22 জনকে নিয়ে, এটা একদম মিশ্র ধরনের একটা সংকলন গ্রন্থ। 22, এটা হচ্ছে পালা করা বা আমরা যেটাকে আমরা বলে থাকি যে বিভিন্ন ভাবে গান গাওয়া, বিভিন্ন পালায় গিয়ে তাদের মধ্যে থেকে 22 জনকে নিয়ে এসে তাদের পালা গানগুলোকে এক জায়গায় করে 22 গ্রন্থটিকে প্রকাশ করা হয়েছে। এখানে আবার অনেকেই বলেন যে এটার মধ্যে এটা এর মূলত এর যে কবিরা রয়েছে না, তারা হচ্ছে অ্যাকচুয়ালি সঙ্গীত শিল্পী, গায়েন, এদেরকে বলা হতো গায়েন, গায়েন বলা হতো। আবার অনেকেই এই 22 কবির কাব্যকে যে শর্ট কবি বলেছেন, মানে অনেকে বলেছেন যে এরা হচ্ছে আঞ্চলিকতার দোষে দুষ্ট, অনেকে বলেছেন যে না, আঞ্চলিকতা দোষে দুষ্ট নয়, এটাই। তাই এক্ষেত্রে নামটুকু পড়লেই হবে। আচ্ছা, এবার আমাকে বলতে হবে যে কারোর মনসামঙ্গল নিয়ে কোনো জায়গায় কোনো অসুবিধা হয়েছে কি, পুরোটা একবার ভেবে সকলে দেখে নেবে। ঠিক আছে, তারপর তো পরীক্ষা দাও, তারপর দেখা যাক যে কি হয়, কারোর কোন জায়গায় আটকেছে। মূল উপাখ্যানটা আমি এখানে জাস্ট জিস্ট করে এক জায়গায় দিয়েছি, কিন্তু এর থেকেও বেটার যেগুলো একদম ছোট ছোট সেগুলো বলছি।
নারায়ণ দেবটা আমি বলেছিলাম, নারায়ণ দেব নিয়ে কি কারোর কোনো প্রবলেম আছে? আবার বলতে হবে একবার? এটা আমার মনে পড়ছে আমি বলেছিলাম। কেতকা দাস নিয়ে আমার কিছু বলার আছে। এইটুকু আমরা জানি যে তিনি সপ্তদশ শতকের কবি। তিনি দেখা যাচ্ছে তো স্ক্রিনটা? বর্ধমান জেলার কাঁদরা গ্রামে তার জন্ম। প্রকৃত নাম হচ্ছে ক্ষেমানন্দ, পিতার নাম হচ্ছে শঙ্কর মণ্ডল, কাব্যের নাম মনসা মঙ্গল। এগুলো তো একদম খুবই গুরুত্বপূর্ণ। তিনি নিজেকে মনসার দাস হিসেবে দেখতেন, যার জন্যই তার ওই কেতকা এই নামটা থেকে এসেছে। তার কাব্য 1640 সাল, এটাকেই আনুমানিক সময় হিসেবে ধরা হয় 1640। কাব্যটি এই যে মুদ্রিত হয়েছিল 1844-45। এটা শ্রীরামপুর মিশনই হবে সেই সময়, ঠিক আছে? ওটাকে কলকাতা বিশ্ববিদ্যালয় তখনকার দিনে কনটেক্সটে বলে দিয়েছে। যাই হোক, কাব্যের বৈশিষ্ট্য সরলতা, কাব্যের মধ্যে ছন্দের প্রয়োগ ঘটেছে। কি কি ছন্দ আমি বলে দিচ্ছি, যেটা এর কেন এটা ইম্পর্টেন্ট। এগুলো তো খুবই যেটা বলেছি যে মনসাকে তিনি কেতকা বলে উল্লেখ করেছেন, যে কেননা ওই যে কিয়া পাতে জন্ম নিল কেতকা সুন্দরী, ঠিক আছে? মানে কেয়া পাতায় জন্ম নিয়েছিল বলে এই কথা বলা হয়ে থাকে। এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা এখানে বলে দিই, যে কেতকা দাস ক্ষেমানন্দ তিনি কেতকা দাস নাম ক্ষেমানন্দ, এই যে ভণিতা, এই ভণিতাটা কে বলেছেন? ভণিতাটা বলেছেন সুকুমার সেন। কেতকা দাস নাম যে ক্ষেমানন্দ, এই ভণিতাটা ব্যবহার করেছেন সুকুমার সেন। তার কাব্যে চাঁদ সদাগর কোন নগরের অধিবাসী ছিলেন? সেটা হচ্ছে চম্পক। আর যেটা আসে পরীক্ষায়, যে কেতকা দাস ক্ষেমানন্দের যে শেষ পালাটা রয়েছে, কাব্যের শেষ পালা ছিল জাগরণ পালা। কাব্যের শেষ পালার নাম ছিল জাগরণ পালা। প্রথম পালার নাম ছিল মনসার জন্ম। প্রথম পালার নাম ছিল মনসার জন্ম। তিনি দেবদেবীর বন্দনা করেছেন সিন্ধু রাগের উপর। তার কাব্যে দেবদেবীর বন্দনা করেছেন সিন্ধু রাগের উপর। ক্ষেমানন্দ নিজেকে মনসার দাস, কেতকা দাস বলেছেন, মনসার দাস হিসেবে পরিচয় দিয়েছেন। এখানে কোনো ভুল হতেই পারে না, ঠিক আছে? কেতকা দাসের ভণিতা দেখে এখানে কোনো ভুল হতেই পারে না, এই কথাটা বলেছেন আশুতোষ ভট্টাচার্য। কেতকা দাসের কাব্যে বেহুলা যাত্রাপথে কতগুলো ঘাটের কথা বলা হয়েছিল? তাহলে কেতকা দাসের কাব্যে মোট কতগুলো ঘাটের কথা বলা হয়? আমরা মনসামঙ্গল কাব্যে দেখি বেহুলার যাত্রাপথে বেহুলা যখন তার স্বামীকে নিয়ে যাচ্ছে, তো সেখানে কতগুলো ঘাটের কথা বলা আছে। সেই মোট ঘাটের সংখ্যা, কেতকা দাসের কাব্যে মোট ঘাটের সংখ্যা হচ্ছে 22টি ঘাটের কথা বর্ণিত।
আচ্ছা, দেবনাগরী হরফে কেতকাদাসেরই কাব্য দেবনাগরী হরফে পাওয়া গেছে কোথায়? মানে সংস্কৃতি। সেটা হচ্ছে মানভূমি। ঠিক আছে, মানভূমি। আর যে বললাম যে পালাটা নেই, যতীন্দ্রমোহন ভট্টাচার্য, যতীন্দ্রমোহন ভট্টাচার্যের, এগুলো সব কিন্তু কেতকাদাস ক্ষেমানন্দ রিলেটেড। যতীন্দ্রমোহন ভট্টাচার্যের কাব্যে কোন পালাটা নেই? সেটা হলো হাসান হোসেন, মানে তিনি যে সম্পাদনাটা করেছিলেন। কেতকাদাস তার কাব্যে চৈতন্য বন্দনা করেছেন। চৈতন্য বন্দনা করেছেন কোন রাগের উপর চৈতন্য বন্দনা করেছেন? গৌরী রাগ। গৌরী রাগের উপর চৈতন্য বন্দনা করেছেন। ঠিক আছে, আচ্ছা। তার কাব্যে কার প্রভাব আমরা লক্ষ্য করি? তার কাব্যে কার প্রভাব আমরা লক্ষ্য করি? বলা যাবে এটা কার প্রভাব লক্ষ্য করেছিলাম? মুকুন্দরাম। হ্যাঁ, মুকুন্দরাম চক্রবর্তী। আবার রামায়ণেরও প্রভাব আছে। হুম। তিনি সপ্তদশ শতকের কবি, এগুলো তো বলার নেই, মানে লেখাই আছে নোটসের মধ্যে। কেতকাদাস ক্ষেমানন্দের কাব্য পরবর্তীতে সম্পাদনা করেছেন যতীন্দ্রনাথ ভট্টাচার্য। কেতকাদাসের কাব্যে কোন রাজা সর্পযজ্ঞ করেছিলেন? জন্মেঞ্জয়, যে হচ্ছে সর্পযজ্ঞ করেছিলেন। আর এটা আমরা জানি, তবু যদি না জানি তাহলে বলে দিচ্ছি যে লকিন্দর এবং বেহুলা এই দুজনের পূর্ব নাম কি ছিল পৌরাণিক? লকিন্দরের নাম ছিল অনিরুদ্ধ, আর উষা। হ্যাঁ, উষা। এখানে হনুমানের উল্লেখ আছে, রামায়ণের কাহিনী তিনি সংগ্রহ করেছিলেন, যেখানে ওই চাঁদের যে সপ্তমধুকর নির্মাণ, যে ডিঙাটা, সেখানে বিশ্বকর্মার সহায়ক ছিলেন হনুমান। এই ক্ষেত্রে এটা কি বীর হনুমান, অর্থাৎ এই ক্ষেত্রে তিনি ওই রামায়ণের কাহিনী কিছুটা সংগ্রহ করেছেন এই জায়গাটা থেকে। ম্যাম সর্পযজ্ঞ করেন, হ্যাঁ বলো। সর্পযজ্ঞ করেন কোন রাজা বললেন ম্যাম? জন্মেজয়, জন্মেজয়। এই যে এইটা জন্মেজয়। আচ্ছা, কেতকাদাসের কাব্যে বেহুলার মায়ের নাম কি? এক্ষেত্রে বেহুলার মায়ের নাম চেঞ্জ হয়েছে। চুহিলা। 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 কবি কায়স্থ বংশজাত ছিল। কার কাব্যে কেতকাদাসের প্রভাব রয়েছে? সেটা হচ্ছে সীতারাম। তিনি প্রভাবিত হয়েছিলেন না, কার কাব্যে কেতকাদাসের প্রভাব রয়েছে? কেতকাদাসের কাব্যে বেহুলার লকিন্দরের ঘটক কে ছিলেন? বিবাহের ঘটক কে ছিলেন? জনার্দন পণ্ডিত।
জনার্দন পণ্ডিত। বেহুলার 6টা ভাই ছিল, 6টা। চাঁদ সদাগরের তার কাব্যে অপর নাম কি ছিল? অপর নাম ছিল চন্দ্রধর। চাঁদ সদাগরের অপর নাম ছিল চন্দ্রধর। ধর্মমঙ্গলের কোন কবি কেতকাদাস ক্ষেমানন্দের বন্দনা করেছেন? তিনি হচ্ছেন রূপরাম চক্রবর্তী। আর কেতকাদাস ক্ষেমানন্দ তিনি শুধুমাত্র মনসার কথা মানে মনসার মানে আর কি কি বলবো বন্দনা করেছেন এমনটা নয়, তিনি মনসা, গণেশ এবং সরস্বতী এই তিনজনেরই বন্দনা করেছেন তার কাব্যে। তাহলে তিনি কাব্যে কার কার বর্ণনা করেছেন? মনসা, গণেশ, সরস্বতী। ইন্দ্রপুত্ররা মনসার শাপে মর্তে, ইন্দ্রপুত্ররা ইন্দ্রের পুত্র যারা মনসার শাপে পৃথিবীতে জন্ম নিয়েছিল তারাই হচ্ছে জামু আর মালু, ওই জালু মালু আর কি যেটাকে বলা হয়। ম্যাম অনিরুদ্ধ তো ইন্দ্রেরই পুত্র ছিল না? হ্যাঁ, পুত্র ঠিক মানে পুত্র, হ্যাঁ পুত্রই ছিল। পদ্মা পুরাণের পালা হচ্ছে 21টি। কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যে যে দুজন ইন্দ্রপুত্রের কথা জানা যায়, যাদের একজন হচ্ছে পুরবর আর একজন হচ্ছে মালাধর। ঠিক আছে, পুরোধর আর মালাধর। কবিতা রয়েছে মোট 343টি, কাব্যে কবিতা রয়েছে 343টি। ম্যাম এই পূর্ববর আর মালাধরটার একবার বলুন একটু। ওই ইন্দ্রপুত্র কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যে যে দুজন ইন্দ্রপুত্রের কথা জানা যায় তারা হচ্ছেন ওই পুরোধর আর মালাধর, পুরবর আর মালাধর। আচ্ছা, আর হলো দ্বিতীয়বার যে সম্পাদনা হয়েছে যতীন্দ্রমোহন ভট্টাচার্য যেটা করেছেন 1949 সালে করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, 1949 সাল। ও ম্যাম জালুমালুও তো ইন্দ্রের পুত্র, পুরবর মালাধরও। হ্যাঁ, এটা কবির না, হ্যাঁ কবির এটা কাব্যে রয়েছে এনাদের কথা। সুকুমার সেন নিজে ক্ষেমানন্দের কথা বলেছেন, 3জন ক্ষেমানন্দের অস্তিত্ব পাওয়া যায় মঙ্গল কাব্যে, 3জন যার কথা সুকুমার সেন বলে গেছেন। ব্যাস মোটামুটি ভাবে এগুলো তো আগে হোক, তারপরে আমি এটা তবু আলাদা কোয়েশ্চেন করে দেবো। তার কাব্যের মধ্যে যেমন রয়েছে যে বিষ সমস্যা, বিষ সমস্যা কোন পালাতে রয়েছে? সেটা হচ্ছে ষষ্ঠ পালাতে রয়েছে, ষষ্ঠ। ম্যাম
হ্যাঁ ম্যাম বলো। বলছি যে পালা সংখ্যা 5টা হলে ষষ্ঠ পালা কোথা থেকে এলো? কোনটা? এই ক্ষেমানন্দের তো পালা সংখ্যা 5টা, মানে ক্ষেমানন্দের কাব্যে। বলছেন যে 21টা বললেন তো। জাতীয়, সুকুমার সেন বলছেন যে মানে তিন ধরনের তো ক্ষেমানন্দের উল্লেখ আছে, তো তাদের মধ্যে থেকে তিনি বলেছেন যে ওই বিষ সমস্যা যেটা মানে ষষ্ঠ পালাতে আর কি হয়েছে, ঠিক আছে। এটা মূল কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যে যে বিষ সমস্যাটা পাওয়া যায় এমনটা নয়। তবে আরেকটা ব্যাপার হচ্ছে যেমন সিজুয়া পর্বত যেটা পাওয়া যায়, সিজুয়া পর্বত নির্মাণ করেছেন কারা, এটা কিন্তু রয়েছে ওনার কাব্যে। সিজুয়া পর্বত কারা নির্মাণ করেছেন বলতে পারবে? হনুমান আর বিশ্বকর্মা। আচ্ছা কেতকাদাস ক্ষেমানন্দের, ম্যাম পালা এক মিনিট, কেতকাদাস ক্ষেমানন্দের হচ্ছে আহ হ্যাঁ বলো, কে কি বলছিলে বলো, শুনে নিচ্ছি, বলো। ম্যাম বলছি ওখানে তো 21টা পালা বললেন। 21টা পালা, সেটাই তো। ম্যাম 21টা পালা তো বিজয় গুপ্তের আছে, কেতকাদাস ক্ষেমানন্দের তো নেই। কেতকাদাস, হ্যাঁ বিজয়গুপ্তেরই তো তাই। কেতকাদাস ক্ষেমানন্দের হচ্ছে তাহলে ওই কিন্তু কেতকাদাস ক্ষেমানন্দের তো উম, এখানে হলো, হ্যাঁ কেতকাদাস ক্ষেমানন্দের 5টাই হবে, হ্যাঁ ওটা বিজয়গুপ্তের, সরি, হ্যাঁ বিজয়গুপ্তের হবে ওটা, সরি। কেতকাদাস ক্ষেমানন্দের হচ্ছে ওই মথন, উষাহরণ, ধন্বন্তরী, বেহুলা লক্ষিন্দর আর বোধহয় ওই রাখাল পুজো, তাই না? এই কটা আছে। আর জাগরণ পালা, জাগরণ শেষটা, 5টা এক্স্যাক্ট। ওটা এতে হবে, বিজয়গুপ্তের হবে, ইয়েস। ওটা বিজয়গুপ্তের হবে। আচ্ছা, তাহলে মনসামঙ্গল নিয়ে আর কারোর কোনো কোয়েশ্চেন আছে? আছে কার কোনো প্রশ্ন? ম্যাডাম ওই আপনি ওই মনসা গণেশ এবং সরস্বতীর বন্দনা ওইটা বললেন, ওইটা কে করেছে বললেন? কোন জায়গাটা কি বললাম, লাইনটা ওই কি বলেছি? ওই মনসা গণেশ এবং সরস্বতী, ওটা কি ওই তিনটে দেবতার আপনার, কথা পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ওটা বন্দনাটা কি ওই কেতকাদাস ক্ষেমানন্দেরই আছে? হ্যাঁ হ্যাঁ কেতকাদাস ক্ষেমানন্দ, ওটা কেতকাদাস ক্ষেমানন্দ করেছেন। যে তিনি তিনজন শুধুমাত্র মনসার বন্দনা গান গেয়েছেন এমন নয়, তার কাব্যে তিনি তিনজনেরই কথা বলেছেন। আচ্ছা আর কারো, ম্যাম হ্যাঁ কেতকাদাস ক্ষেমানন্দ তার কাব্যে মানে অনেকগুলোই বন্দনা করেছেন অনেক ঠাকুরের, ঠিক আছে, তার মধ্যে সর্বপ্রথম বন্দনা করেছেন ধর্মগুরু নিরঞ্জনের, তাই তো? হুম হুম, প্রথম হচ্ছে ধর্মগুরু হ্যাঁ। নিরঞ্জন, হ্যাঁ। আর পাঁচটা পালার নাম হচ্ছে মথন পালা, উষাহরণ পালা, ধন্বন্তরী পালা, রাখাল পালা, আর বেহুলা লক্ষিন্দর বা জাগরণ। হুম হুম, বিজয়গুপ্তের গুলো তো দিয়ে দিয়েছিলাম তাই না? হ্যাঁ ম্যাম ওগুলো হয়ে গেছে।
বেশি প্রশ্ন তো এই মানে এই দুটোই বেশি ইম্পর্টেন্ট, বিজয়গুপ্ত, নারায়ণ হ্যাঁ দেব, এখানে কেতকা দাস হচ্ছে আর কেতকী, এদেরকে করলেই হবে। হ্যাঁ 4 নম্বরটা হচ্ছে ধন্বন্তরী ও বেহুলা লোক, ধন্বন্তরী, হ্যাঁ বেহুলা লক্ষিন্দর বা জাগরণ পালা, ওটা 5 নম্বর। ইয়েস, ধন্বন্তরীটা 4 নম্বর, তাই না? মথন, উষাহরণ, রাখাল পুজো, ধন্বন্তরী। ঠিক আছে। হ্যাঁ বিজয়গুপ্ত, কেতকা দাস কামানন্দ এই দুটো মেন, এছাড়া নারায়ণ দেবনাথ আর বিপ্রদাস পিপলাই এই দুটো পাশাপাশি। আর তেমন এখানে মানে মনসামঙ্গলের মধ্যে নেই, ঠিক আছে। আর এবারে হচ্ছে, আচ্ছা এবারে আমাকে বলো, আজকে কি মুকুন্দ চক্রবর্তীটা পড়িয়ে দেবো আগে, নাকি ফোর্ট উইলিয়াম? মুকুন্দ চক্রবর্তীটা আমার মনে হয় পড়িয়ে দিই আজকে। হ্যাঁ ম্যাম, মুকুন্দ চক্রবর্তী পড়ান, তারপর ফোর্ট উইলিয়াম করাবেন। হ্যাঁ, অশুদ্ধ সংশোধন আমি দিইনি, কারণ ওটা নিয়মটা ধরে ধরে পড়াবো বলে, কিন্তু এক কথায় প্রকাশ কিন্তু পরীক্ষায় দিয়েছি, ঠিক আছে। করো, আরো দেবো। এবারে আসি, আচ্ছা মুকুন্দ চক্রবর্তী থেকে কিন্তু যদি মনে করে যে প্রশ্ন করব টেক্সট থেকে, প্রচুর প্রশ্ন করতে পারে ভেতর থেকে আর কি। তার যে টেক্সট থেকে যদি কোয়েশ্চেন আসতে পারে, তার ভেতর থেকে অনেক প্রশ্ন আসতে পারে, তাহলে সেক্ষেত্রে সেই টেক্সট গুলোকে আমি আলাদা আলাদা করে করব, বা ইম্পর্টেন্ট লাইন গুলো বলে দেওয়া, কার কি কোনটা যদি দেয়, কারণ ওই জায়গায় প্রচুর প্রশ্ন আছে করবার মতো। চক্রবর্তী চণ্ডী মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। তার কাব্যের নাম অভয়া মঙ্গল, চণ্ডী মঙ্গল। আমরা এই জায়গায় একটা কথা বলে রাখবো, চণ্ডী মঙ্গল শুরু করার আগে এই দুজনের কথা আমরা পড়বো, যার মধ্যে একজন হচ্ছেন মানিক দত্ত আর একজন হচ্ছেন দ্বিজ মাধব। ষোড়শ শতকের আরেকজন হচ্ছেন দ্বিজ মাধব আর মানিক দত্ত। মানিক দত্ত, দ্বিজ মাধব, ইনি হচ্ছেন ষোড়শ শতাব্দী। ষোড়শ শতাব্দীর দ্বিজ মাধব। চণ্ডী মঙ্গল কাব্যধারার একদম আদি কবি হচ্ছেন মানিক দত্ত। মানিক দত্ত আদি কবি। কবি মুকুন্দ তার কাব্যে মানিক দত্তের নাম উল্লেখ করেছেন, এবং তিনি বলেছেন একটা পদে যে মানিক দত্তেরে আমি করিয়ে বিনয়, যাহা হইতে হইল গীতপথ পরিচয়। ঠিক আছে, মানিক দত্ত। তার কাব্যের পুঁথি, যেটা সাহিত্য পরিষদ থেকে মুদ্রিত হয়েছে, তিনি কালকেতু আর ধনপতির উপাখ্যান খুব সংক্ষিপ্ত ভাবে বর্ণনা করেছেন। তবে আদি কবি যেমন কানাহরি দত্তকে মনসা মঙ্গলের বলা হয়, ঠিক সিমিলারলি মানিক দত্তকে কিন্তু চণ্ডী মঙ্গলের কবি বলা হয়। ওকে, আবার কেউ কেউ তাকে ত্রয়োদশ শতাব্দীর কবি বলেছেন। দীনেশ চন্দ্র সেন আছেন, যিনি বলেছেন মানিক দত্ত হচ্ছে ত্রয়োদশ শতকের কবি। ম্যাডাম বলছিলাম এই নোটটা কি দিয়েছেন? না দিইনি, শুধুমাত্র মুকুন্দ চক্রবর্তীটা দিয়ে দিয়েছি, ওই এটার মধ্যে আছে, এক কথায় প্রকাশের মধ্যে। ও মানিক দত্তটা দিইনি, মানিক দত্ত দ্বিজ মাধবটা দিইনি, এটা দিয়ে দেবো। মুকুন্দরাম চক্রবর্তীটা সবাই পেয়েছেন তো, একবার দেখে নিন ওই এক কথায় প্রকাশ নোটসটার মধ্যে, তাহলেই।
কিন্তু আশুতোষ ভট্টাচার্য তাকে ষোড়শ শতাব্দীর কবি বলেছেন। ঠিক আছে। মানিক দত্ত মূলত মালদা জেলার ফুলবাড়িয়া বা ফুলুয়া জায়গায় তিনি জন্মগ্রহণ করেন। মানিক দত্ত যিনি হচ্ছেন ফুলুয়া, খুব একটা সম্পর্কে তো জানা যায় না, তাই এটা পড়িয়েই দিচ্ছি একেবারে। ফুলুয়া মালদহর, মালদহ জেলার ফুলুয়া এই জায়গাটাতে তিনি, জেলার ফুলুয়া নামক অঞ্চল, যেখানে তিনি জন্মগ্রহণ করেন। ওকে। তিনি ছেলেবেলায়, তিনি তার আত্মপরিচয় অংশে বলেছেন যে তিনি ছেলেবেলায় বিকলাঙ্গ ছিলেন, শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন, দেবী চণ্ডীর কৃপায় তিনি ভালো হয়ে যান, এ কথা তিনি বলেছেন তার কাব্যের মধ্যে। এই হলেন মানিক দত্ত। আর হচ্ছে যে মানিক দত্ত সম্পর্কে আমরা এইটুকুই জানতে পারি মূলত। চণ্ডীমঙ্গলেই তার কাব্যের মূলত নাম ছিল, এটুকুই তার সম্পর্কে জানা যায়। তারপরে হচ্ছে দ্বিজ মাধব, ষোড়শ শতকে দ্বিজ মাধব, যিনি চৈতন্য যুগের সার্থক মঙ্গল কাব্য রচয়িতাদের মধ্যে একজন। দ্বিজ মাধবের আর একটা নাম আছে, দুটো, একটা হচ্ছে মাধবাচার্য আর একটা হচ্ছে দ্বিজ মাধবানন্দ। দ্বিজ মাধবের দুটো নাম আছে, একটা হলো মাধবাচার্য আর একটা হচ্ছে দ্বিজ মাধবানন্দ। ঠিক আছে, দ্বিজ মাধবের আরেকটা নাম হচ্ছে দ্বিজ মাধবানন্দ। তার কাব্য চট্টগ্রাম মানে বাংলাদেশ এবং উত্তরবঙ্গ দুটো জায়গাতেই সুপ্রচলিত। তার কাব্যের নাম ছিল দুটো, মানে একটাই নাম আর কি, দুটো দুটো নামেই পরিচিত ছিল, একটা হচ্ছে সারদা মঙ্গল অথবা সারদা চরিত। সারদা চরিত। সুধীভূষণ ভট্টাচার্য, ডক্টর সুধীভূষণ ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তার কাব্য সম্পাদনা করেছিলেন এবং তখন তার গ্রন্থের নাম রাখা হয়েছিল মঙ্গল চণ্ডীর গীত। ডক্টর সুধীভূষণ ভট্টাচার্য দ্বিজ মাধবের গ্রন্থখানি যিনি নাম রেখেছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছিল, সেটা হচ্ছে মঙ্গল চণ্ডীর গীত। তিনি ব্রাহ্মণ বংশজাত ছিলেন, ত্রিবেণীর কাছে তিনি জন্মগ্রহণ করেন, সপ্তগ্রামে তার বাড়ি ছিল, ত্রিবেণীতে। তিনি নিজের আত্মপরিচয় অংশে মাধব আচার্যর নাম উল্লেখ করেছিলেন। তার কাব্যের রচনাকাল আমরা বলতে পারি 1501 শকাব্দ বা 1579। 1501 শকাব্দ, সাল হিসেবে দেখলে 1579। পাঁচালী ধরনের রচনা ছিল এটা, খুবই গুরুত্বপূর্ণ, চরিত্র চিত্রণের দিক থেকে সব দিক থেকেই খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং আচার্য দীনেশচন্দ্র সেন যিনিও কিন্তু এই দ্বিজ মাধবের কাব্যের ভূয়সী প্রশংসা করেছিলেন। তার কাব্যে আমরা দেখেছি যে কালকেতু খুবই মানে একটা মাথা উঁচু করা মানুষ, তিনি কারোর কাছে মাথা নোয়ান না কোনো সময়ের জন্য। তার যে গৃহের বর্ণনা, এই জায়গাগুলোতে তার বস্ত্রের বর্ণনা, তিনি যে খুবই গরিব ছিলেন, এই জায়গাগুলো, এই বর্ণনাগুলো খুব তিনি মৌলিক স্বকীয়তার একটা ছবি তার এই দৃশ্যগুলো থেকে পাওয়া যায়। ঠিক আছে। আবার ভারু দত্ত চরিত্র, যেগুলো খল চরিত্র আমরা দেখতে পাই, স্বার্থপরতা, তার যে চতুরতা, এই জায়গাগুলোতে তিনি খুব সুন্দরভাবে এই চরিত্রগুলোকে তুলে ধরেছেন। এই হচ্ছে মোটামুটি ভাবে
কি বলবো, একদম পুরো প্রাইমারি যে বর্ণনাটা দ্বিজমাধব সম্পর্কে এইটা, ঠিক আছে। দ্বিজমাধব নিয়ে আর মানিক দত্ত নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কারো? পড়েছো কেউ এর আগে? আচ্ছা এবার আসি। ম্যাম পড়েছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তবু আমি এক্সট্রা যেগুলো পাবো আমি নোটসে দিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। আর একটা হলো, এবার আসি মুকুন্দরাম চক্রবর্তীতে। মুকুন্দরাম চক্রবর্তী আমি বলেছি যদি কাব্য ধরে ধরে পড়তে হয় তাহলে অনেক কিছু মানে অনেক ভেতর থেকে প্রশ্ন আসতে পারে ঘটনাগুলো থেকে, সেগুলো আমি আলাদা করে দেবো, অসুবিধা নেই। বেসিক যে জিনিসটা মুকুন্দ চক্রবর্তী সম্পর্কে আমাদের জানতে হবে যে মূলত তার কাব্য চণ্ডীমঙ্গল নামে পরিচিত, এটা ঠিক। তার আগে বলি যে আচ্ছা ঠিক আছে সেটা পরে বলছি। মুকুন্দরাম চক্রবর্তীর তিনি চণ্ডীমঙ্গল তার কাব্যের নাম হলেও মূলত তার কাব্যের আসল নাম ছিল অভয়ামঙ্গল। আর মুকুন্দরাম নামটা, তার আসল নাম মুকুন্দ, উপাধি ছিল কবি কঙ্কন, ঠিক আছে। তাকে এই উপাধিটা দিয়েছিলেন তার আশ্রয়দাতা। কে দিয়েছিলেন? রঘুনাথ রায়। রঘুনাথ রায়, ইয়েস। রঘুনাথ রায় হচ্ছেন বাঁকুড়া রায়ের পুত্র, তাকে আশ্রয় দিয়েছিলেন মূলত বাঁকুড়া রায়, তাই তো। যখন মামুদ শরীফের জায়গা থেকে ডিহিদার যে তিনি যখন দামুন্না গ্রাম ত্যাগ করে দিয়ে চলে গেলেন, তার আমরা যে তার সম্পর্কে যখন তার আত্মজীবনী থেকে জানতে পারি যেটুকু, যে তাদের মাধব ওঝা, কবির পূর্বপুরুষ মাধব ওঝা, যার নিবাস ছিল কর্ণপুর বলে একটা জায়গায়, দামুন্না। তো এই দামুন্নায় কবির বসবাস ছিল। দামুন্নার বর্তমান অবস্থান আমরা জানি যে বর্ধমান জেলায়, ঠিক আছে, বর্ধমানের রায়না, খুব নাম করা জায়গা রায়না। তো সেখানে দামুন্নার তালুকদার গোপীনাথ নন্দীর তিনি জমি ভোগ করতেন, কিন্তু ইতিমধ্যে গোপীনাথ নন্দীর সমস্ত জমি ওই মামুদ শরীফ যে ডিহিদার ছিল সে সমস্ত গোপীনাথ গোপীনাথ নন্দী না নিয়োগী? গোপীনাথ গোপীনাথ নিয়োগী না নন্দী, এটা দেখে নেবো একবার। আত্মপরিচয়ে কি বলেছেন সেটা একবার দেখে নেবো, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখা যায় যে গোপীনাথ গোপীনাথ নিয়োগী, এটা অনেক জায়গায় ছিল, এটা ঠিক কথা, ভুল বলনি, দেখে নিচ্ছি। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে যে আহ তারপরে হচ্ছে যে আহ কি যেন বলতে গেলাম, আচ্ছা তারপরে হচ্ছে যে তার সমস্ত সম্পত্তি যখন বাজেয়াপ্ত হয়ে গেল, তখন কি করবেন? কবিরা সিদ্ধান্ত নিলেন যে তার কোনো কাজ ছিল না, তারা ভাবছেন যে তারা তো শুধুমাত্র চাষাবাদই করতে পারেন, তো কি করবেন? উম তখন তারা তখন ভাবছেন যে তারা ওই এ গোপীনাথ নন্দী হবে, নিয়োগী নয়, নন্দী নন্দী তালুকদার ছিলেন, নন্দী হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে দেখা গেল যে তারা যখন তারা তাদের ত্যাগ করে অন্য জায়গায় চলে যাচ্ছেন, তারা দামুন্না ত্যাগের সিদ্ধান্ত নিলেন। এবং এইখানে তারা দুজন ব্যক্তির সিদ্ধান্ত নিয়েছিলেন, মানে পরামর্শ নিয়েছিলেন, যার মধ্যে একটা হচ্ছে যে শ্রীমন্ত খাঁ আর একটা হলো মুনিব খাঁ। এই দুজন ব্যক্তির তারা পরামর্শ নিয়েছিলেন, একটা হলো শ্রীমন্ত খাঁ আর একটা হলো মুনিব খাঁ, ঠিক আছে। এই দুজন ব্যক্তি, মুনিব খাঁ, এটা হর্ষই হবে মুনিবটা, মুনিব খাঁ। আচ্ছা, এরা চন্ডিবাটি গ্রামের দুজন পরামর্শদাতা ছিলেন। তাদের কথাও কিন্তু তিনি, এছাড়াও তিনি যদুকুণ্ডু বলে একজন ব্যক্তির দাক্ষিণ্যের কথাও কিন্তু তার আত্মজীবনী অংশে তিনি প্রকাশ করেছেন। যাই হোক, তারপর তারা মেদিনীপুরের আররা গ্রামে চলে গেলেন, সেখানে বাঁকুড়া রায়ের আশ্রয় তিনি গ্রহণ করলেন এবং তার পুত্র রঘুনাথ রায়ের গৃহ শিক্ষক পদে কবি নিযুক্ত হলেন, ঠিক আছে। এখানেই কবির কাব্য তিনি রচনা করেন। এই রঘুনাথ রায়কে পড়াতেন। এই রঘুনাথ রায় পরবর্তীকালে তাকে ওই কবি কঙ্কন উপাধিটি দিয়েছিলেন। এই প্রশ্নটা আসে, হ্যাঁ, কবি কঙ্কন উপাধি কে দিয়েছিল? মনে থাকে যেন এটা।
এই যে খুব সংক্ষেপে এখানে প্রশ্ন মতো করে দেওয়া আছে, আমি গল্পের আকারে বললাম। আচ্ছা, রামজয় বিদ্যাসাগরের সম্পাদনায় কবি মুকুন্দের চণ্ডীমঙ্গল প্রথম মুদ্রিত হয় শকাব্দ 1745, সাল হলে 1823-24। ঠিক আছে, শকাব্দ হলে 1745। তার কাব্যের আরো নামগুলো: কাব্যের রচনাকাল, এখানে শ্লোকটা রয়েছে, শ্লোকটা পড়তে হবে। দীনেশচন্দ্র সেন 1577 খ্রিস্টাব্দকে মুকুন্দের দামুন্না ত্যাগ এবং কাব্য রচনার সময় বলে নির্ধারণ করেছেন। তাকে আমরা তার কাব্যতে আমরা দেখতে পাই যেটা, যে তার কাব্যের বিভিন্ন জন, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি 1577 সাল তার এই সময়টাকে বলেছেন। আবার সুখময় মুখোপাধ্যায় তিনি আবার বলছেন যে তিনি শেষ করেছিলেন, কাব্য রচনা শেষ করেছিলেন 1594 থেকে 1606। ঠিক আছে, এইভাবে যদুনাথ সরকার পর্যন্ত তার কাব্য সম্পর্কে বলেছেন। তার কাব্যের মধ্যে যে কি বলবো, যে উপন্যাস লেখার যে গুণ, ঠিক আছে, তিনি তিনি যদি বর্তমান আধুনিক সময়ের একজন কবি হতেন বা লেখক হতেন, তাহলে হয়তো তার কাব্যের মধ্যে শ্রেষ্ঠ উপন্যাস লেখার যাবতীয় উপাদান আমরা কিন্তু দেখতে পেতাম। বিশেষ করে কিভাবে দক্ষ চরিত্রাঙ্কন করতে হয়, বা কিভাবে বিভিন্ন ঘটনার সমাবেশ কিভাবে ঘটাতে হয়, এই জায়গাগুলো, একটা চরিত্রের সঙ্গে আরেকটা চরিত্রের যে নিপুণ বুনন, বা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনাটাকে পর পর যেভাবে তিনি রেখেছেন, সেগুলো কিন্তু সবগুলো গুরুত্বপূর্ণ। মানে আমরা বলছি অসংলগ্ন নয়, যে সংলগ্নতা, যে সামঞ্জস্য পূর্ণ বিষয়, সেগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এটা হলো তার কাব্যের যে চরিত্রগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ চরিত্র, সেই গুরুত্বপূর্ণ চরিত্রগুলো। এমসিকিউ এখানে কিছু দেওয়া আছে, উত্তরগুলো বোল্ড করা আছে। ঠিক আছে, যেগুলো উত্তর হবে সেগুলোকে বোল্ড করে দিয়েছি। আচ্ছা, তাহলে এটা গেল মুকুন্দরাম চক্রবর্তী। তার কাব্যের মধ্যে যে যে চরিত্রগুলো আমরা দেখতে পাই, সেই চরিত্রগুলো কি কি? তার কাব্যের চরিত্রগুলোর মধ্যে হচ্ছে যেমন কালকেতু, ফুল্লরা, এগুলো তো রয়েইছে। আর আচ্ছা, তারপরে হচ্ছে যে কালকেতু, ফুল্লরা, তার কাব্যের মধ্যে দুঃখবাদ আমরা দেখতে পাই। আচ্ছা, মুরারিশীল, কালকেতু, ফুল্লরা, এটা হলো মূলত আখেটিক খণ্ড। তার কাব্যে দুটো খণ্ড আমরা দেখবো, একটা আখেটিক খণ্ড, একটা বণিক খণ্ড। প্রথম যেটা বলছি আখেটিক খণ্ড, কালকেতু ফুল্লরার কাহিনী। কালকেতু রয়েছে, ফুল্লরা রয়েছে, মুরারিশীল রয়েছে, ভারু দত্ত রয়েছে। আবার বণিক খণ্ডর মধ্যে আমরা কাকে কাকে পাই? ধনপতিকে পাই, লহনাকে পাই, খুল্লনাকে পাই, এই চরিত্রগুলোকে পাই, শ্রীমন্তকে পাই, দুর্বলাকে পাই। ঠিক আছে, এই চরিত্রগুলোকে পাওয়া যায়। সাধারণত আমরা দেখতে পাই যে মুকুন্দ চক্রবর্তীর কাব্যে সেইভাবে খুব একটা অন্যান্যদের যে মানে আর কি একটা অনেক কিছু মধ্যযুগের বলে অনেক সময় অনেক ভুল থাকে বা কিছু, আমরা মুকুন্দ চক্রবর্তীর কাব্যে সেভাবে দেখতে পাই না। ঠিক আছে, সেভাবে আমরা তাকে দেখতে পাই না। তিনি মধ্যযুগের যে বাংলার যে সামাজিক রাজনৈতিক যে প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটেই কিন্তু তার কালকেতু এবং ধনপতি, এই দুটো চরিত্রকেই কিন্তু সেইভাবেই তিনি তুলে ধরেছেন।
ম্যাম, হ্যাঁ বলো। বলছি মুকুন্দ চক্রবর্তীর কাব্য দুটো খণ্ড না চারটে খণ্ডে বিভক্ত? মুকুন্দ চারটে খণ্ডে নয়, বন্দনা খণ্ড, দেবখণ্ড, আকেতিক খণ্ড আর বা বণিক খণ্ড, চারটে খণ্ড। মুকুন্দ চক্রবর্তীর কাব্যে চারটে খণ্ড রয়েছে, কিন্তু মূল যে চণ্ডীমঙ্গল কাব্য সেখানে আমরা চণ্ডীমঙ্গল কাব্যে দুটো করেই খণ্ড দেখতে পাই। আর মুকুন্দ চক্রবর্তীর কাব্যে সমকালীন সমাজ, তিনি বললাম যে তার যেভাবে তিনি বিতাড়িত হয়েছিলেন তার গ্রাম থেকে, বাঙালি জীবন, যেভাবে তার যে জীবনের যে করুণ চিত্র, সেইগুলোর জন্যই হয়তো আরো বেশি করে তিনি দুঃখবাদী কবি হিসাবে, তিনি সেই জন্যই বেশি করে দুঃখবাদী কবি হিসাবে তিনি পরিচিত। আর তিনি ছিলেন ষোড়শ শতকের কবি, ঠিক আছে। হ্যাঁ, তিনি ছিলেন ষোড়শ শতকের কবি। আর কিছু কোয়েশ্চেন আছে? ম্যাম, সবার খালি ইন্দ্রের পুত্রের ওপরেই রাগ কেন ছিল? এখানেও তো ইন্দ্রের পুত্রই অভিশাপ পেয়েছিল। এইভাবেই তৈরি করা হয়েছে কাহিনীগুলোকে। এবং তিনি মানে দেবতাদের রাজা হলেও যে খুব একটা ভালো, মানে তার সঙ্গে সকলের খুব ভালো বোঝাপড়া ছিল এমনটা নয়, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ ম্যাম, সবগুলোতেই তাই দেখছি। এগুলো যদি দিতে। কন্যা হচ্ছে যশোদা। এই জায়গাটা না একবার নোটে পড়ে চেক করে নেবে, রেকর্ডিংটা একটু দেখে নেবে, এই পার্টিকুলার জায়গাটা, লাস্ট অংশটা যেটুকু বললাম। নোট ডাউনটা একটু করে নিয়েছো তো? মানে চসারের সঙ্গে তুলনা করা হয়েছিল ইংরেজ কবি ইবি ফাওয়েল, হচ্ছে প্রথম তার মানে তার কাব্যের প্রথম কোন বিদেশি লেখক তার কাব্যের প্রথমই আস্বাদন করেছিলেন, সেটা হচ্ছে ইবি ফাওয়েল হবে। তার বড় ভাইয়ের উপাধি ছিল কবিচন্দ্র, ঠিক আছে। অভয়ামঙ্গল কাব্যের গায়ক হচ্ছেন প্রসাদ দেব। গায়ক। কবিতার সংখ্যা হচ্ছে 500। কবিতার সংখ্যা ছিল, কাব্যের কবিতার সংখ্যা হচ্ছে 500। ছত্র সংখ্যা ছিল 1000। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি, একটু আগে রেডি করো, তারপর আবার আমি দেখছি এক্সট্রা যা যা থাকবে আমি দিয়ে দেবো। এবার হচ্ছে যে যেটা মনসা মঙ্গল কাব্য থেকে আমার বাকি আছে, যেটা হচ্ছে যে টেক্সট, টেক্সট থেকে যদি কিছু প্রশ্ন আসে, সেই টেক্সটের কোয়েশ্চেন গুলো, কাকে কি বলে, কোন চরিত্রকে তিনি নতুন করে সৃষ্টি করেছেন, যেমন বলছিলাম আজকে তো বললাম কিছুটা, কেতকাদাস, এরম ভাবে বিজয়গুপ্ত, কেতকাদাস, এই দুটো করে গেলেই হবে মেন মেন থেকে। যেমন এখান থেকে মুকুন্দ চক্রবর্তী, ওদিক থেকে ঘনরাম আর রূপরাম, এই 5টা করে গেলেই, মানে এই কটা করে গেলেই হবে মেন গুলো। আচ্ছা, এই আমাদের মুকুন্দ চক্রবর্তী আর এই শুধুমাত্র এই 3জন করলেই হবে না, চণ্ডীমঙ্গলের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে করতে হবে, মানে দ্বিজমাধব, মানিক দত্ত, মুকুন্দ চক্রবর্তী আমরা করলাম, ঠিক আছে, এটা নোটস হবে, কিন্তু এছাড়াও আমাদেরকে যেগুলো করতে হবে, দ্বিজ রামদেব, রামানন্দ জ্যোতি, মুক্তারাম সেন, এইগুলো করতে হবে।
এগুলো আবার করাবো, ঠিক আছে? এগুলো হচ্ছে মেন নয়, কিন্তু করতে হবে। আচ্ছা, এখানে শুধুমাত্র 3টেই কাব্য দিয়েছে তো, মনসামঙ্গল, চণ্ডী আর ধর্মমঙ্গল সিলেবাসে? আর তো ওদিক থেকে শিবায়ন, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল দিয়েছে কি? না ম্যাম, এই 3টি দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কারোর আর কোনো কোয়েশ্চেন থাকলে বলো আজকে। আছে? ম্যাম এগুলোই আগে পড়ে নিই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে স্যাটারডে রাত 9টায় ক্লাস হবে।